আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে বিদ্যালয়ে স্বাগতম। আমি সাকিব উল হাসান, আজকে থেকে তোমাদের ফিজিক্স ইনস্ট্রাক্টর। তো আমার পরিচয়টা যদি বলি, আমি হচ্ছি বর্তমানে ঢাকা ভার্সিটি আইবিএ তে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। যদিও আমি আইবিএ স্টুডেন্ট, তবু ফিজিক্সের প্যাশন থেকে তোমাদের হচ্ছে ক্লাস নিতে আসা। আমি আমার হচ্ছে অ্যাডমিশন টাইমে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম। আমি বুয়েটে 1157তম এবং কুয়েটে 40তম হই। সো আমার যতটুকু নলেজ আছে আমি চেষ্টা করব এখন থেকে তোমাদেরকে তোমাদের যতগুলো চ্যাপ্টার কভার করা যায় করে দেওয়ার। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ। চলো শুরু করা যাক। হ্যাঁ, স্থির তড়িৎ। আসলে তড়িৎ জিনিসটা কি? তড়িৎ হচ্ছে চার্জ বা আধানের ক্রিয়া বা প্রতিক্রিয়া বা প্রভাব। যেমন ধরো এই যে লাইট জ্বলতেছে বা ফ্যান চলতেছে বা তুমি যেই ডিভাইসে এখন ক্লাসটা করতেছো, সবকিছুই কিন্তু হচ্ছে আলটিমেটলি কি কারেন্টের সাহায্যে চলতেছে, বিদ্যুতের সাহায্যে চলতেছে। তো এই বিদ্যুৎটা দুই ধরনের হয়, স্থির তড়িৎ অ্যান্ড চলতড়িৎ। একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। যেই চার্জটা স্থির থাকে, সেই চার্জ দিয়ে যেই আহ, তড়িৎটা সৃষ্টি হয় সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর যেটা হচ্ছে গতিশীল চার্জ থাকে, সেটা দিয়ে যেই তড়িৎ উৎপন্ন হয় সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা হচ্ছে চার্জ সম্পর্কে যদি আরেকটু জানি তাহলে হচ্ছে আইডিয়াটা একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, তার আগে আমরা হচ্ছে হিস্ট্রিটা নিয়ে একটু জানি, আমাদের স্থির তড়িৎটা কোত্থেকে আসলো। সবার প্রথমে আমরা যদি একদম খ্রিস্টপূর্ব 600-তে চলে যাই, তখন গ্রিক একজন ফিলোসফার ছিলেন, তার নাম হচ্ছে থ্যালিস। ওনাকে বলা হতো থ্যালিস অফ মিলেটাস। উনি মিলেটাসে থাকতেন, তাই থ্যালিস অফ মিলেটাস বলা হতো। তো উনি একদিন হচ্ছে অম্বর গাছের মধ্যে থাকে, যেটাকে এম্বার বলে ইংলিশে, এক ধরনের গোল্ডেন কালার একটা সাবস্টেন্স। তো এটা দিয়ে উনি এক্সপেরিমেন্ট করতেছিলেন। কি ধরনের এক্সপেরিমেন্ট? উনি হচ্ছে এটাকে কোনো কিছু একটা দিয়ে ঘষে উনি যখন হচ্ছে একদম হালকা হালকা অবজেক্ট, যেমন ধরো ছেঁড়া ছেঁড়া কাগজ ছোট ছোট, এগুলোর কাছে আনতেন, তখন উনি দেখতে পাইলেন যে কি এই যে এম্বারটা এটা কাগজগুলোকে আকর্ষণ করতেছে, আকর্ষণ করে নিজের মাঝে নিয়ে নিচ্ছে। তো তখন তো হচ্ছে মানুষজন ইলেকট্রিসিটি সম্পর্কে জানতো না, তখন হচ্ছে ফিজিক্স বলো বা সায়েন্স বলো এগুলা অতটা উন্নত ছিল না। তখন মানুষ ভাবতো কি, হয়তোবা এই যে পদার্থটা এটা হয়তোবা কোনো এক ধরনের ম্যাজিক্যাল কোনো একটা পদার্থ, যেটার মাঝে হয়তো কোনো একটা সোল আছে। আমি যখন এটাকে ঘষতেছি, আমার কি অ্যালাদিনস ল্যাম্পের মতো এটার ভিতরের যেই সোলটা এটা অ্যাওয়েকেন হয়ে যাচ্ছে, যার ফলে এটা আশেপাশে সবকিছুকে আকর্ষণ করে নিচ্ছে। তো এই ঘটনাটা আস্তে আস্তে হচ্ছে গ্রিক বা তার আশেপাশের অনেক জায়গায় হচ্ছে আস্তে আস্তে ছড়ায় যায়, মানুষ এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যায়। বাট কেউ এটার হচ্ছে এক্সপ্লেনেশনটা কখনো দিতে পারেনি। একদম আরো পরে তখন হচ্ছে 1600 সালের দিকে উইলিয়াম গিলবার্ট নামের একজন সায়েন্টিস্ট দেখলেন যে না, শুধু এম্বার না, আরো বিভিন্ন বিভিন্ন অবজেক্ট আছে যেগুলোকে আমি যদি ঘষে এরকম হালকা বিভিন্ন বস্তুর কাছে আনি, ওই অবজেক্ট গুলো কি হালকা বস্তুটাকে আকর্ষণ করতেছে। তো উনি এটা একটা নাম দিলেন। ধরো এই যে এম্বারটার গ্রিক যেই নামটা সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন এটা ছিল, এটার মানে হচ্ছে কি এম্বার। তো উইলিয়াম গিলবার্ট যখন দেখলেন যে না, শুধু এম্বার না, অন্যান্য অনেক পদার্থের মাঝে এই ধর্ম বা এই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায়, উনি তখন ওইসব পদার্থকে একটা নাম দিলেন, সেটা হচ্ছে এটার নাম ছিল এম্বার বা অম্বর। উনি পরের বার নাম দিলেন অম্বরের মতো বা এম্বার লাইক। এই যে এই জিনিসটার গ্রিক নাম হচ্ছে ইলেকট্রিকাস। এই ওয়ার্ডগুলো থেকে কিন্তু পরবর্তীতে হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি এই ওয়ার্ডগুলো আসছে। তো এগুলো হচ্ছে মেইনলি এম্বার থেকেই আসছে। তো উনি যে এইটার নাম পর্যন্ত দিলেন, এরপরে এই ধর্মটাকে কাজে লাগিয়ে অটো ভেন গুয়েরিক নামক একজন সায়েন্টিস্ট একটা ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর বানায়। ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটরটি কি আমরা হচ্ছে অনেক সময় মুভি বলো বা ইউটিউবে বা যেখানে হোক দেখছি যে একটা বলের মতো থাকে, ওইটায় হাত দিয়ে ধরলে কি মানুষের চুল হচ্ছে খারাপ হয়ে যায়, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর। ওনার পরে আহ, আরেকজন সায়েন্টিস্ট আছেন, ওনার নাম হচ্ছে চার্লস ডুফে। উনি দেখলেন যে না, এই যে এম্বারটা যে হচ্ছে ছোট ছোট
অবজেক্ট গুলাকে আকর্ষণ করতেছে, এটা শুধু আকর্ষণ না, এটা হচ্ছে বিকর্ষণও করতে পারে। কিভাবে বিকর্ষণ করে? উনি দুইটা এম্বার নিলেন, দুইটাকেই ঘষলেন, ঘষার পর যখন দুইটা এম্বার কাছাকাছি আনতেছে তখন দেখলেন যে কি না, ওরা হচ্ছে বিকর্ষণ করতেছে। কিন্তু যখন আমি হচ্ছে অন্য কোনো অবজেক্টের কাছে নিয়ে আসতেছি, ওইটাকে আবার আকর্ষণ করতেছে। এই যে দুইটা ভিন্ন প্রপার্টিজ, ভিন্ন ধর্ম থেকে উনি একটা কনক্লুশনে আসলেন, একটা সিদ্ধান্তে আসলেন। সিদ্ধান্তটা কি? যে আমাদের দুই ধরনের চার্জ থাকতে পারে, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। আমি যখন সেম দুইটা চার্জকে, বা ধরো সেম দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস চার্জকে কাছে আনতেছি, তখন তারা হচ্ছে বিকর্ষণ করে। আর আমি যখন হচ্ছে অপোজিট চার্জকে কাছে আনি, তখন তারা হচ্ছে কি আকর্ষণ করে। এবার ওনার এই আইডিয়াটাকে কাজে লাগায় আস্তে আস্তে আমাদের এই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা অনেক ডেভেলপ হতে থাকে। এক সময় হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামক একজন সায়েন্টিস্ট, উনি একটা থিওরি দেন যে এই যে আকাশে যে আমরা হচ্ছে লাইটনিং স্ট্রাইক দেখি, এটাও আসলে স্থির তড়িৎ। এটা প্রুফ করার জন্য উনি ঘুড়ি উড়ায় একটা এক্সপেরিমেন্ট করেন, যেটাকে বলা হয় যে পদার্থবিজ্ঞানের ইতিহাসে সব থেকে ডেঞ্জারাস একটা এক্সপেরিমেন্টের মধ্যে অন্যতম। কারণ হচ্ছে এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে উনি অলমোস্ট মারা গিয়েছিলেন। ওনার ঘড়ির সাথে একটা মেটালের স্ট্রিং অ্যাটাচ করা ছিল, সো বিদ্যুৎ চমকানোর ফলে বিদ্যুৎটা একদম মেটাল স্ট্রিংটা হয়ে ওনার বডিতে অলমোস্ট পৌঁছে গিয়েছিল। উনি আর কি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুভ করেন যে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এটাও আসলে স্থির তড়িৎ। ওনার পরে আরো বিভিন্ন সায়েন্টিস্ট এসে পরবর্তীতে হচ্ছে স্থির তড়িতের যেসব থিওরি গুলো, এগুলোকে আরো অনেক ডেভেলপ করেন। তো আমরা হচ্ছে চার্জ সম্পর্কে একটু জানি। এতক্ষণ চার্জ নিয়ে বলছিলাম, চার্জ সম্পর্কে একটু জানি। আমি একটা নতুন পেজে চলে যাই। চার্জ হচ্ছে একটা বৈশিষ্ট্যের নাম। এই যে বিভিন্ন কণা বা পরমাণুর যে হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো আছে, এগুলো একটা বৈশিষ্ট্যের নাম। এটা কি করে? এটা নির্ধারণ করে দেয় যখন আমি দুইটা অবজেক্টকে কাছাকাছি রাখবো, তখন তারা পরস্পরকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে। যেই ধর্মটা এটা নির্ধারণ করে দেয়, এটাই হচ্ছে কি চার্জ। এন্ড চার্জকে আমরা ক্যাপিটাল কিউ অথবা স্মল কিউ দিয়ে প্রকাশ করি। আর চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম। কারণ হচ্ছে আমরা একটু পরেই দেখবো কুলম উনার একটা ফর্মুলা দেন, ওইখান থেকে হচ্ছে স্থির তড়িৎটা আরো অনেক ডেভেলপ হয়। সো এটা হচ্ছে চার্জের এসআই সি দিয়ে লেখা হয়। চার্জ হচ্ছে দুই ধরনের হইতে পারে, যেমন আমরা একটু আগে বললাম, একটা হচ্ছে প্লাস চার্জ, একটা হচ্ছে মাইনাস চার্জ। আসলে তো চার্জের কোনো নাম নাই যে আমি এটাকে প্লাস বলতে হবে বা এটাকে মাইনাস বলতে হবে। যখন হচ্ছে সায়েন্টিস্টরা দেখলো যে চার্জ দুই ধরনের হয়, ওনারা র্যান্ডমলি একটা নাম দিলেন প্লাস, র্যান্ডমলি আরেকটা নাম দিলেন মাইনাস। আর আমরা একটু আগে দেখলাম যে কি সেম চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিকর্ষণ করে, এন্ড অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আমাকে স্লাইডটা চলে যাই। আমরা এতটুকু করে এবার হচ্ছে দেখো চার্জের জন্য দায়ী কণা, প্রোটন এবং ইলেকট্রন। অর্থাৎ এই যে আমরা কি জানি, একটা পরমাণুর মাঝে ধরো হচ্ছে এটা হচ্ছে পরমাণু, মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস। এন্ড এটার আশেপাশে থাকে কক্ষপথ ইলেকট্রনের। নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন এন্ড প্রোটন। নিউট্রন চার্জ নিরপেক্ষ হয়, প্রোটন হয় প্লাস চার্জ। আর হচ্ছে প্লাস চার্জ হচ্ছে যে কক্ষপথটা দেখতেছো বাহিরে, এখানে ইলেকট্রন ঘোরাঘুরি করে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের একটা পরমাণুর মডেল। এই যে প্রোটনটা, এই প্রোটনটা হচ্ছে সকল প্লাস চার্জের জন্য দায়ী। পৃথিবীতে যত প্লাস চার্জ আছে সেটার জন্য দায়ী হচ্ছে প্রোটন, এন্ড যত মাইনাস চার্জ আছে সেটার জন্য দায়ী হচ্ছে ইলেকট্রন। এবার একটা ইন্টারেস্টিং টপিক আমরা পড়বো, সেটা হচ্ছে ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ কিভাবে তৈরি হতে পারে। তো আমরা একটা স্লাইড নিয়ে নিই। ধরো আমি একটা পজিটিভ চার্জ ক্রিয়েট করব। ফর এক্সাম্পল ধরো অক্সিজেন পরমাণুটা যদি আমি নিই, আমার অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণুতে কি 8টা প্রোটন থাকে, পারমাণবিক সংখ্যা 8। আমরা আরো জানি 8টা ইলেকট্রন থাকে। ওকে, এবার দেখো আমরা একটু আগে দেখলাম কি প্রোটন হচ্ছে প্লাস চার্জ এন্ড ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ। তো এখানে বেসিক্যালি 8টা প্লাস 8টা মাইনাস আছে। আমি যদি অ্যাড করে দেই, আলটিমেটলি কি পাচ্ছি? 0। এবার ধরো আমি হচ্ছে প্লাস চার্জ ক্রিয়েট করতে চাচ্ছি। একটা জিনিস দেখো তো, আমি প্লাস চার্জ ক্রিয়েট করতে চাচ্ছি, আমি একটা সহজ কাজ করতে পারি, আমি একটা প্রোটন অ্যাড করে দিই। প্রোটন যদি অ্যাড করে দিই, তাহলে আমার প্রোটন হচ্ছে
9টা, আর ইলেকট্রন 8টা থাকতেছে। এবার 9টা প্লাস 8টা মাইনাস, এবার যদি আমি অ্যাড করে দেই কি হচ্ছে, একটা প্লাস এসে যাচ্ছে। তার মানে কি প্লাস চার্জ ক্রিয়েট করার জন্য আমার একটা ওয়ে হচ্ছে প্রোটন অ্যাড করা। আর আমার কাছে কিন্তু আরেকটা ওয়েও আছে। দেখো আমি এবার কোনো প্রোটন অ্যাড করব না, 8টা প্রোটন ছিল, 8টা প্রোটনই থাকলো। বাট আমি একটা কাজ করতে পারি, আমি একটা ইলেকট্রন এখান থেকে সরাই নিয়ে নিই। একটা ইলেকট্রন যদি আমি সরাই নিই, 8টা থেকে কয়টা থাকে, 7টা ইলেকট্রন। এবার যদি অ্যাড করে দেই 1 প্লাস, এবারও কিন্তু প্লাস চার্জ ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাট আমি কিন্তু কোনো ধরনের প্রোটন এখানে দেই নাই। আমি এখান থেকে কি করছি, একটা ইলেকট্রন নিয়ে নিয়েছি। তো আমার কাছে প্লাস চার্জ ক্রিয়েট করার জন্য দুইটা ওয়ে, হয় আমি ওকে একটা প্রোটন দিব, না হয় একটা ইলেকট্রন ওর থেকে নিয়ে নিব। সেম একইভাবে আমি যদি হচ্ছে মাইনাস চার্জ ক্রিয়েট করতে চাই, তখন আমি কি করতে পারি, হয় ওকে একটা ইলেকট্রন দিয়ে দিব অথবা একটা প্রোটন নিয়ে নিব। আমার কাছে এখন দুইটা ওয়ে, আমি প্লাস বা মাইনাস যেই চার্জে ক্রিয়েট করি না কেন, আমার কাছে দুইটা ওয়ে আছে। আমি হয় ইলেকট্রন ধনাত্মকটা যদি দেখি তাহলে আমি প্রোটন দিব অথবা ইলেকট্রন নিয়ে নিব, আর যদি হচ্ছে ঋণাত্মকটা দেখি ইলেকট্রন দিব অথবা প্রোটন নিয়ে নিব। কিন্তু দেখো একটু আগে আমরা যে হচ্ছে মডেলটা দেখলাম পরমাণুর, এই যে প্রোটন কোথায় থাকে, প্রোটন থাকে একদম নিউক্লিয়াসে। একদম নিউক্লিয়াস থেকে প্রোটন বের করে নেওয়াটা কিন্তু অনেক এনার্জির প্রয়োজন, অনেক কঠিন, এটা কনভেনশনালি করা হয় না। এই জন্য হচ্ছে সবসময় আমরা ইলেকট্রন দেওয়া বা নেওয়ার মাধ্যমে চার্জ ক্রিয়েট করবো। যদি আমি তোমাকে বলি যে হচ্ছে আমাকে প্লাস চার্জ ক্রিয়েট করে দাও, আমার ওয়ে কি হচ্ছে, আমি হচ্ছে ইলেকট্রন নিয়ে নিব। আর যদি আমি বলি যে মাইনাস চার্জ ক্রিয়েট করো, তাহলে আমি ইলেকট্রন দিয়ে দিব। এই দুটো আমাদের মনে রাখতে হবে নেক্সট টপিকগুলোর জন্য। এবার দেখো চার্জের কিছু বৈশিষ্ট্য, এই দুটো আমরা একটু আগেই পড়ে আসছি। আমরা এবার হচ্ছে এইটা পড়বো, এটা দিয়ে অনেক সময় এমসিকিউ এবং এমনকি হচ্ছে সিকিউ এর কোয়েশ্চেনও দিয়ে দেয়। এখানে কি বলছে দেখো একবার রিডিং করে নিই। আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ, যে কোনো বস্তুতে মোট চার্জ হলো ক্ষুদ্রতম সম্ভাব্য চার্জের, অর্থাৎ ইলেকট্রন বা প্রোটনের চার্জ এর অবিচ্ছেদ্য গুণিতক। চলো জিনিসটা কি বুঝে আসি। ধরো আমরা যে হচ্ছে টাকা ইউজ করি, আমাদের কাছে সব থেকে ছোট নোটটা কি, 1 টাকার নোট। তো আমাদের কাছে স্মলেস্ট কারেন্সি হচ্ছে 1 টাকা। এবার ধরো মানে আমাদের কি 1 টাকার নিচে তো 50 পয়সা আগে এক সময় ছিল, বাট এখন তো আর নাই। তো একটা দোকানে গিয়ে তুমি যদি বলো যে আঙ্কেল আমাকে হচ্ছে 50 পয়সা দামের একটা চকলেট দেন, তুমি কি কিনতে পারবা? তুমি কি হচ্ছে 1 টাকার নোটকে অর্ধেক করে দিয়ে বলবা যে আঙ্কেল আমার কাছে তো 50 পয়সা নাই, 1 টাকার নোট আছে, আমি হচ্ছে অর্ধেক করে দেই, আপনি 50 পয়সা বুঝেন? এটা তো কেউ মানবে না, তাই না? কারণ এটা হচ্ছে পসিবল না, টাকা অর্ধেক করলে তো টাকার ভ্যালু অর্ধেক হয়ে যায় না। আরেকটা এক্সাম্পল দেখো, ধরো হচ্ছে তুমি ডিম কিনতে গেছো দোকানে। ডিম কি একটা করে তুমি তো অর্ধেকটা ডিম কিনতে পারবে না। এবার একটা জিনিস ইমাজিন করো, ধরো তুমি হচ্ছে এমন একটা কান্ট্রিতে গেছো যেখানে হচ্ছে দোকানদার 3টা করে ডিম প্যাকেট করে রাখছে। মানে ওনার কাছে সব ধরনের ডিমের প্যাকেট আছে, বাট 3টা করে। উনি তোমাকে প্যাকেট ছাড়া আলাদা করে ডিম বিক্রি করবে না। তোমাকে ইদার 3টা কিনতে হবে বা 6টা কিনতে হবে বা 9টা কিনতে হবে বা 12টা কিনতে হবে, এরকম। এবার আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে ধরো তুমি কি এই কান্ট্রিতে 20টা ডিম কিনতে পারবা? 20টা ডিম কি তুমি হচ্ছে এভাবে প্যাকেট প্যাকেট করে পাওয়া পসিবল? দেখো তো, আমি 3টা পাবো, 6, 9, 12, 15, 18। 18-র পর কি 21 হয়ে যাচ্ছে, মাঝখানে 20 কিন্তু আসতেছে না। তো হয় আমাকে 18টা কিনতে হবে অথবা 21টা কিনতে হবে। আমি মাঝখানের 19 বলো বা 20 বলো, এগুলো আমি কিনতে পারবো না, কারণ হচ্ছে আমার প্যাকেটের মাধ্যমে কি দেওয়া যাচ্ছে না ওদেরকে। তো এখানে বোঝার একটা ওয়ে আছে। ধরো আমি তোমাকে বললাম যে একটা বড় সংখ্যা দিলাম, এটা তো আমি হচ্ছে হিসাব করে দেখতে পারতেছি, তোমাকে যদি একটা বড় সংখ্যা দেই, ধরো 101, তুমি কি 101টা ডিম কিনতে পারবা কিনা? এটা বোঝার জন্য আমি তো একদম ইজিলি এক কাজ করতে পারি, 101কে আমি কি 3 দিয়ে ডিভাইড করে দেই, কত আসে দেখি। সেটা আমি 3 দিয়ে ডিভাইড করি, আমার আসতেছে 33.67। সো আমি 33টা প্যাকেট নেওয়ার পরেও আমার কাছে কিন্তু একটা 0.67 থেকে যাচ্ছে, মানে আরেকটা প্যাকেটের 0.67 নিতে হচ্ছে, কিন্তু এটা তো পসিবল না। তার মানে 101টা ডিম আমার পক্ষে কেনা পসিবল না। এবার ধরো আমি যদি বলি 102টা ডিম কিনতে পারবো কিনা, এটা দেখো তো, এটাও কিন্তু সেম। আমি 102কে 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 3 দিয়ে ডিভাইড করলে আসে কি 34। সো আমি যদি 34টা প্যাকেট কিনি, তাহলে কিন্তু আমার 102টা ডিম হয়ে যাচ্ছে। তার মানে আমি কি এই কান্ট্রিতে গিয়ে 102টা ডিম কিনতে পারবো।
তো এটা আমি বের করলাম কিভাবে, আমি দেখতেছি যে আমার যে স্মলেস্ট অ্যামাউন্ট যেটা যেটা হচ্ছে আমার 3টা করে ডিম বিক্রি করে, এই 3টা দিয়ে আমি যদি ডিভাইড করে দিই কোনো একটা নাম্বারকে, যদি আমি একটা ইন্টিজার পাই, তাহলে আমি বলতে পারবো যে কি এতগুলা ডিম আমি কিনতে পারবো। সেম একইভাবে এবার চিন্তা করো তো, আমরা একটু আগে দেখলাম কি চার্জের জন্য দায়ী পার্টিকেল হচ্ছে দুইটা, ইলেকট্রন অথবা প্রোটন। আমরা পড়ে আসছি না ইলেকট্রনের চার্জ কত, এটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব মাইনাস, আর প্রোটনের চার্জ হচ্ছে সেম বাট সাইনটা ভিন্ন, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এবার দেখো এটাই কিন্তু স্মলেস্ট চার্জ, আমি কিন্তু ইলেকট্রনকে অর্ধেক করতে পারবো না, একটা ইলেকট্রন সবসময় ফুলই থাকবে। তো আমি যদি সেম কনসেপ্টটা কাজে লাগাই, আমি কি বলতে পারবো না যে আমি যেই চার্জই বানাই না কেন ওই চার্জটা আমাকে এই নাম্বারটা দিয়ে বানাইতে হবে। দ্যাট মিনস কি আমি 1.6 ইন্টু 10⁻19 চার্জটা আমি বানাইতে পারবো। এটাকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 3.2 ইন্টু 10⁻19 কুলম্ব, এই চার্জটাও আমি বানাইতে পারবো। সো আমি এই যে স্মলেস্ট চার্জ যেটা, এটাকে যদি আমি কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, যেটাই আসুক না কেন ওই চার্জটা আমি বানাইতে পারবো। এটা বের করার ওয়ে কি সেম আগের মতো ভাবো। আগের বার আমরা কি করছিলাম, তোমাকে আমি একটা ডিমের নাম্বার দিয়ে বলছিলাম যে 101টা ডিম কি তুমি কিনতে পারবে, তুমি কি করছো 101কে তুমি 3 দিয়ে ডিভাইড করছো, 3 দিয়ে ডিভাইড করে যখন দেখছো যে না এখানে ইন্টিজার আসতেছে না, পূর্ণ সংখ্যা আসতেছে না, দ্যাট মিনস আমাকে প্যাকেট প্যাকেট করে 101টা ডিমে পৌঁছানো পসিবল না। বাট যখন তুমি 102কে ডিভাইড করছো তখন দেখছো কি পূর্ণ সংখ্যা চলে আসছে, 34 চলে আসছে। দ্যাট মিনস তুমি যদি 34টা প্যাকেট নাও তাহলে হচ্ছে 102টা ডিম তুমি ক্রিয়েট করতে পারবা, দ্যাট মিনস 102টা তুমি কিনতে পারবা। আমি যদি তোমাকে এখন হচ্ছে র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার দিয়ে বলি যে এই চার্জটা আমি ক্রিয়েট করতে পারবো কিনা আমাকে বের করে দাও, আমি তাহলে কি করব, এই চার্জটাকে আমি আমার স্মলেস্ট চার্জ যেটা এই যে 1.6 ইন্টু 10⁻9 এটা দিয়ে ডিভাইড করব। এটা দিয়ে ডিভাইড করে আমি যদি হচ্ছে কি পূর্ণ সংখ্যা পাই তাহলে আমি বলতে পারবো যে না আমি হচ্ছে হ্যাঁ আমি চার্জটা ক্রিয়েট করতে পারবো। তাহলে একটা ম্যাথ দেখি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেনটা পড়ো, একজন ছাত্র তেলের ফোঁটার উপর চার্জ পরিমাপ করার জন্য একটা পরীক্ষা করছে, সে 4টা ভিন্ন ফোঁটার উপর নিম্নলিখিত চার্জ পরিমাপ করছে, কোন ফলাফলটি সব থেকে সঠিক হওয়ার সম্ভাবনা আছে। এখানে মাইনাস না, এখানে আসলে পাওয়ার, তো পাওয়ারটা উপরে হয়ে যাবে, হচ্ছে একটু বুঝে নিতে হবে। এটা ভাবো তো কি করা যায়। সেম একইভাবে আমরা যদি দেখাইতে পারি যে এই 4টা চার্জের মধ্যে কোনো একটা চার্জ বানানো পসিবল, ইন দ্যাট কেস আমি বলে দিতে পারবো যে না এই চার্জটা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে চলো আমরা ডিভাইড করি দেখি কি হয়। প্রথমটাকে ডিভাইড করি, 2.5 ইন্টু 10⁻18 ডিভাইডেড বাই হচ্ছে 1.6, 1.6 ইন্টু 10⁻19, এটাকে ডিভাইড করে আমি পাচ্ছি 15.625। দ্যাট মিনস এই চার্জটা আমি যদি বানাইতে যাই আমাকে 15.625টা ইলেকট্রন লাগবে, বাট আমি কি 0.625টাতে যাইতে পারবো? আমার তো ইলেকট্রনকে 0.625 ডিভাইড করা পসিবল না, দ্যাট মিনস এইটা অ্যান্সার হবে না। পরেরটাও ডিভাইড করে দেখো, এটাও অ্যান্সার হবে না। আমি আর ক্যালকুলেশন করতেছি না, তোমরা করে নিও, এটাও হবে না। বাট এটাকে যদি আমি ডিভাইড করি দেখো তো কি হয়, এটা হচ্ছে 2.4 ইন্টু 10⁻18 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻19। এখানে আমি পাচ্ছি যদি ডিভাইড করে দেই এটা আসছে 15। দ্যাট মিনস আমি যদি 15টা ইলেকট্রন এখান থেকে নিয়ে নিই তাহলে আমার এই চার্জটা ক্রিয়েট হয়ে যাবে। তার মানে এই চার্জটাই কি সঠিক হওয়ার সম্ভাবনা আছে। আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখব নেক্সট। 500 গ্রাম পানিতে ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ কত? এটা বোঝার জন্য আমাদের একটু বুঝতে হবে, আমরা যদি চার্জটা বের করতে চাই, পানি কি, পানি হচ্ছে কি H2O। আমরা কি জানি একটা H2O তে কয়টা প্রোটন এন্ড কয়টা ইলেকট্রন আছে আমরা বের করতে পারবো না? চলো দেখি তো। H2O মানে কি, এখানে হচ্ছে 2টা হাইড্রোজেন আছে এন্ড হচ্ছে একটা অক্সিজেন আছে। একটা অক্সিজেনে 8টা প্রোটন 8টা ইলেকট্রন,
একটা হাইড্রোজেনে একটা প্রোটন একটা ইলেকট্রন, দ্যাট মিনস দুইটা হাইড্রোজেনে দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন। অ্যাড করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা পানির অণুতে 10টা প্রোটন এন্ড 10টা ইলেকট্রন আছে। এবার দেখো আমরা একটা প্রোটনের চার্জ এন্ড একটা ইলেকট্রনের চার্জ জানি, তো আমরা কি হচ্ছে 10টা প্রোটন এন্ড 10টা ইলেকট্রনের চার্জ বের করতে পারবো না? কিভাবে করব? একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, ইট মিনস 10টা প্রোটনের চার্জ হচ্ছে এটা গুণ 10, এটার অ্যান্সার আসবে 1.6 ইন্টু 10⁻18। এত কলম পজিটিভ চার্জ। সেম একইভাবে নেগেটিভ চার্জ, এতগুলাই নেগেটিভ চার্জ থাকবে, এতগুলাই হচ্ছে -1.6 ইন্টু 10⁻18। এবার দেখো আমরা এতটুকু ডেটা পেয়ে গেছি যে একটা পানির অণুতে এতটুকু পজিটিভ চার্জ এন্ড এতটুকু নেগেটিভ চার্জ আছে। আমরা যদি সামহাও বের করতে পারি যে 500 গ্রামে কয়টা পানির অণু আছে, তাহলেই কিন্তু আমরা হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সারটা চলে আসবে না? এটা কিভাবে করা যায়? আমরা হচ্ছে কেমিস্ট্রিতে একটা ফর্মুলা পড়ছিলাম, মোল সংখ্যা। আই হোপ তোমরা হচ্ছে অলরেডি কমপ্লিট করে ফেলছো, চ্যাপ্টারটা এসএসসি তেও ছিল। মোল সংখ্যা কি? কোনো একটা অ্যামাউন্টের মাঝে যদি অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক পরমাণু বা অণু থাকে, তাহলে ওই পরিমাণটাকে আমরা এক মোল বলি। অ্যাভোগাড্রো নাম্বার কোনটা? নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। সো দ্যাট মিনস কি, কোনো একটা অ্যামাউন্টে যদি এতগুলা পানির অণু থাকে তাহলে সেটা হচ্ছে এক মোল পানি। তাহলে আমি এটাকে যদি ফর্মুলাতে নেই, মোল সংখ্যা n সমান লিখতে পারি কি, n ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। এটা কিভাবে? ধরো তোমার কাছে হচ্ছে এতগুলা পানির অণু আছে, তাহলে আমি বলতে পারতেছি যে এক মোল পানি। আমি যদি তোমাকে বলি যে না আমার কাছে হচ্ছে 7 ইন্টু 10⁻24টা অণু আছে, তাহলে এখানে কত মোল আছে? আমি জাস্ট এখানে কি n এর মান 7 ইন্টু 10⁻24 বসাই দিব, তাহলেই হচ্ছে কত মোল আছে এসে যাবে। অ্যাভোগাড্রো নাম্বারটা আমরা অলরেডি জানি। মোলের আরেকটা ডেফিনেশন ছিল, কোনো একটা অ্যামাউন্টে ধরো একটা পরমাণু, যদি ওই পরমাণুটার পারমাণবিক ভরের গ্রাম পরিমাণ থাকে তাহলে ওইটাকেও আমরা এক মোল বলি। জিনিসটা কি? ধরো অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। যদি আমার কাছে 16 গ্রাম অক্সিজেন পরমাণু থাকে তাহলে ওই অ্যামাউন্টটাকে আমি বলতে পারবো 1 মোল অক্সিজেন পরমাণু। O2 না, কিন্তু আবার O2 হচ্ছে কি অনুর হয় আণবিক ভর, O2 আণবিক ভর হচ্ছে 32, ওইটা না। ধরো সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। তো আমার কাছে যদি হচ্ছে কি 23 গ্রাম সোডিয়াম থাকে, তাহলে আমি বলতে পারবো যে আমার কাছে হচ্ছে 1 মোল সোডিয়াম আছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে আমি আরেকটা ফর্মুলা ডিরাইভ করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, আমার কাছে যদি হচ্ছে 46 গ্রাম সোডিয়াম থাকে, তাহলে সেটা কি 2 মোল সোডিয়াম। এখান থেকে আমি একটা ফর্মুলা লিখতে পারি না, n ইকুয়ালস m বাই m নট। এই এমটা কি? এই এমটা হচ্ছে আমার কাছে যতটুকু পরিমাণ আছে, ধরো আমার কাছে হচ্ছে 30 গ্রাম সোডিয়াম আছে, আমি এখানে এম এর মান 30 বসাবো, এন্ড এই এম নট এর মান বসাবো হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর, যেটা হচ্ছে 23। আমরা একটু ক্লিন করে জিনিসটা লিখি, এই লাইনটা আমাদের মনে রাখা লাগবে। হচ্ছে মোল সংখ্যা n ইকুয়ালস টু হচ্ছে n বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো ইকুয়ালস m বাই m। এটা হচ্ছে আমার কাছে যেই পরিমাণ বা যতগুলা অণু পরমাণু আছে, আর এটা হচ্ছে আমার কাছে যত গ্রাম অণু বা পরমাণু আছে। এই লাইনটা আমরা হচ্ছে একদম মুখস্থ করে ফেলবো, এটা আমাদের অনেক জায়গায় লাগবে, কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো সবখানেই লাগবে। এবার দেখো তো আগের স্লাইডটাই যদি আমরা যাই, আমরা কপি করে নিই। এখানে কি বলছে? 500 গ্রাম পানি, দ্যাট মিনস কি এম এর ভ্যালু হচ্ছে 500।
আমাদের টার্গেট কি ছিল? 500 গ্রাম পানিতে কতগুলা অণু আছে সেটা বের করা। আমরা ফর্মুলাটা লিখে ফেলি। n equals n divided by number of Avogadro equals m divided by m naught. আমরা এবার কি কি জানি? এটা জানি। পানির আণবিক ভর কত? 18, এটাও জানি। অ্যাভোগাড্রো নাম্বার কত? 6.023 ইন্টু 10^23, এটাও জানি। আমাদের বের করতে হবে কি? এই ক্যাপিটাল এনটা। তো এটা বের করার জন্য আমরা কি লিখতে পারি? n equals number of Avogadro into m by m naught। এগুলো বসিয়ে দিই। 6.023 ইন্টু 10^23 ইন্টু m হচ্ছে 500 গ্রাম, সো 500 গ্রাম বসাবো। আর m নট হচ্ছে 18। দেখি কত আসে। এখানে আসতেছে 1.67 ইন্টু 10^25। আমি এটা কি পাইলাম? এই যে আমার এখানে 500 গ্রাম পানি বলা, এই 500 গ্রাম পানি মানে হচ্ছে 1.67 ইন্টু 10^25 টি পানি। এতগুলা অণু আছে 500 গ্রাম পানির মধ্যে। আমরা আগের পেজটায় যদি যাই, আমরা এখানে একটা ক্যালকুলেশন করছিলাম। এই যে একটা পানির অণুতে টোটাল প্লাস চার্জ থাকে এত অ্যান্ড মাইনাস চার্জ থাকে এত। তো একটা পানির অণুতে যদি এতগুলা থাকে, তাহলে এতগুলা পানির অণুতে টোটাল কয়টা প্লাস চার্জ এন্ড কয়টা মাইনাস চার্জ আমরা বের করতে পারবো না? কিভাবে বের করবো? আগেটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিব। আমরা জানি কি, একটি পানির অণুতে প্লাস চার্জ সমান সমান হচ্ছে 1.6 ইন্টু 10^18 কুলম্ব। তো এতগুলা পানির অণুতে 1.67 ইন্টু 10^25 টি পানির অণুতে পজিটিভ চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10^18 ইন্টু 1.67 ইন্টু 10^25 কুলম্ব। অ্যান্সার কত আসে দেখে ফেলি। অ্যান্সার আসতেছে 2.67 ইন্টু 10^7 কুলম্ব। এতগুলা প্লাস চার্জ আছে। সেম একইভাবে আমরা যদি মাইনাস চার্জেরটা করি, আমরা দেখবো যে এতগুলা মাইনাস চার্জও আছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এটা এটা আমাদের পরের টপিক লাগবে। আমরা আবার আগের স্লাইডে চলে যাই। তাহলে আমরা আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ বুঝে ফেলছি। এবার আমরা আরেকটা প্রপার্টি দেখবো, সেটা হচ্ছে চার্জের সংরক্ষণশীলতা। এটা কি? এটা হচ্ছে সিম্পল একটা জিনিস। আমাদের ইউনিভার্সে বা কোনো একটা সিস্টেমে চার্জ কখনোই ধ্বংস বা সৃষ্টি হতে পারে না। সবসময় চার্জ কি হয়? একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তর হয়। এটা অনেকটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণশীলতার মতো। শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যেমন যায়, তেমনি চার্জ হচ্ছে তৈরি করা বা ধ্বংস করা যাবে না। এটা জাস্ট একটা বস্তুর মধ্যে স্থানান্তর করা যেতে পারে। আমরা নেক্সটে চলে যাই। এবার আমরা হচ্ছে দুইটা স্পেশাল চার্জ নিয়ে পড়বো। একটা হচ্ছে বিন্দু চার্জ আর একটা হচ্ছে টেস্ট চার্জ। বিন্দু চার্জটা কি? ধরো আমাদের হচ্ছে রিয়েল লাইফে যত ধরনের বস্তু আছে সবগুলো কি একটা আকার আকৃতি আছে, বাট বিন্দু চার্জ হচ্ছে এমন একটা জিনিস, সেটা আমরা তাত্ত্বিক ভাবে বা থিওরিটিক্যালি ধরে নিই, যেটার কোনো ধরনের কি আকার নেই, একদম একটা ডট। এই ডটটা আমরা কেন ধরি? ডটটা ধরি হচ্ছে কি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, জাস্ট ক্যালকুলেশন করার জন্য, যাতে হচ্ছে আশেপাশের কোনো কিছু দ্বারা এফেক্টেড না হয়। সো যেই চার্জ কোনো স্থান দখল করে না, সেটাই হচ্ছে বিন্দু চার্জ। এবার এর কি আছে? আকর্ষণ বিকর্ষণ করার বৈশিষ্ট্য আছে। পরের চার্জটা কি? টেস্ট চার্জ। টেস্ট চার্জটা হচ্ছে একদম ছোট এক ধরনের চার্জ, যেটা আমরা কোনো একটা উপস্থিতিতে যেটা কোথাও আনলে ওই চার্জের কারণে অন্য চার্জগুলো এফেক্টেড হয় না।
এটা আমরা হচ্ছে পরে আরো বুঝতে পারবো, আপাতত জাস্ট এইটুকু জেনে রাখি। আমরা পরের স্লাইডে চলে যাই। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিকটা পড়বো আজকের ক্লাসে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। এই যে আমরা কুলম্ব পড়তেছিলাম, সি এত কুলম্ব চার্জ, এই কুলম্বের নামটা এখান থেকে আসছে, কারণ উনি হচ্ছে সব থেকে রেভলিউশনাইজ একটা হচ্ছে ফর্মুলা দিয়েছিলেন স্ট্যাটিক ইলেকট্রিসিটি। যদিও হচ্ছে তোমরা হচ্ছে বলতে পারো যে না, উনি তো নিউটন এটা কপি মারছে, অবশ্য ফর্মুলা একটা একই রকম। এটারও কারণ আছে, আমরা যখন হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টারে যাব তখন আমরা হচ্ছে এটা বুঝাই দিব কেন দুইটা ফর্মুলা সেম। চলো আমরা হচ্ছে ফার্স্ট লটা দেখি। একটা নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে, ধরো হচ্ছে এই যে দুইটা বিন্দু চার্জ আমি নিলাম, ধরো এই চার্জটা হচ্ছে Q1, এই চার্জটা হচ্ছে Q2। উনি কি বলছে, এই যে ওরা যে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, একটা বলের কারণে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে, তাই না? এই বলের মানটা এই চার্জগুলার গুণফলের সরাসরি সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক Q1 Q2। আরেকটা কথা বলছে, আচ্ছা এই যে সমানুপাতিক এর মানে হচ্ছে যে দূরত্বটা এক্ষেত্রে ফিক্সড, দূরত্বটা ফিক্সড থাকলে তারা সমানুপাতিক। সেম একইভাবে ওনার সেকেন্ড লটা হচ্ছে চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস আমি যদি এবার চার্জ গুলাকে স্থির রাখি, আমরা এটা একটু ডিটেলসে বুঝবো, তার আগে একটু দেখি এটার মানে কি। এটার মানে হচ্ছে 1/r², ইনভার্সলি প্রপোর্শনাল টু r²। আরেকটা কথা বলছে, বল দুইটা চার্জের সংযোগকারী সরল রেখা বরাবর কাজ করে। অর্থাৎ আমি যদি বলটাকে একটা লাইন দ্বারা কানেক্ট করে দেই, এই বলটা হচ্ছে এই লাইন বরাবর কাজ করবে। চলো জিনিসটা একটু বুঝি আমরা একটা নতুন স্লাইড নিয়ে। আমরা দুইটা অবজেক্ট নিয়েছিলাম, দুইটা বিন্দু বস্তু। বিন্দু বস্তু নিচ্ছি কারণ হচ্ছে কুলম্বের যে ফর্মুলা, এটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কাজ করে না, ওইটার ক্ষেত্রে অন্য ফর্মুলা কাজ করে, আমাদের লেভেলে নাই। ধরো দুইটা চার্জ Q1 Q2, তারা হচ্ছে আর ডিস্টেন্সে আছে। এবার আমি এক্সপেরিমেন্ট করব, ধরো আমি হচ্ছে কুলম্ব, আমি হচ্ছে সায়েন্টিস্ট কুলম্ব। আমি কিভাবে এক্সপেরিমেন্ট করব, দুইটা চার্জকে আমি একটা ডিস্টেন্সে ফিক্স করে দিছি, ধরো 1 মিটার একদম ফিক্স করে দিছি, ওরা নড়তে পারবে না। এবার আমি ডেটা নিচ্ছি। কিভাবে ডেটা নিচ্ছি, আমি ওদের এফটা ক্যালকুলেট করতেছি সামহাউ। ধরো আমি ডেটা পাইলাম 10 নিউটন। এবার আমি করলাম কি, এই যে Q1 আর Q2, Q1 আর Q2 এর আগের যে গুণফলটা ছিল, ধরো আগের গুণফলটা ছিল কি 4, আমরা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা এক্সাক্ট ভ্যালু না। এবার আমি এটাকে দ্বিগুণ করে দিলাম, যদি দ্বিগুণ করে দেই তাহলে কি দাঁড়ায় 8, কিন্তু ডিস্টেন্সটাকে কিন্তু কি চেঞ্জ করি নাই। এই যে আমি 8 বানাই দিলাম, আমি দেখতেছি একটু আগে আমার ফোর্স ছিল 10, এবার আমি যেই দ্বিগুণ করে দিছি আমার ফোর্সটাও দ্বিগুণ হয়ে গেছে। যদি আমি 3 গুণ করে দেই, 3 4 12, আমার ফোর্সটা কি 3 গুণ হয়ে যাবে, 30 নিউটন হয়ে যাবে। এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা থেকে উনি প্রথম সম্পর্কটা আবিষ্কার করেন, Q1 Q2। দ্বিতীয় সম্পর্কটাতে কিভাবে আসেন, এবার উনি চার্জ গুলাকে একদম স্থির করে দিচ্ছেন, অর্থাৎ Q1 আর Q2 এরা কখনো চেঞ্জ হবে না। বাট এবার আমি আরটাকে চেঞ্জ করব। ধরো এবার হচ্ছে আমার সেম আগের মতো, এবার হচ্ছে ধরো আর একটু ইজি যদি করি, ধরো 100 নিউটন ছিল আমার ফোর্সটা, ধরো 100 নিউটন আমি ক্যালকুলেট করছি, এটাও অবজেক্টের মাঝে Q1 Q2 ফিক্সড। ধরো আর এর ভ্যালু ছিল 10, আর এর ভ্যালু 10 থাকে, আমি এফ পাইছি 100 নিউটন। এবার যদি আমি আরকে দ্বিগুণ করে দেই, অর্থাৎ আরকে যদি আমি হচ্ছে 20 করে দেই, তাহলে কি হবে, আমরা কি দেখছি এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r²। দ্যাট মিনস আমি এটাকে দ্বিগুণ করে দিলে এটা হয়ে যাবে 1/2²। দ্যাট মিনস কি 1/4। সো এটার 1/4 হয়ে যাবে, এটা হচ্ছে কত 25 নিউটন হয়ে যাবে। আমি যখন দ্বিগুণ করে দিছি, এটা কি হচ্ছে 1/4 হয়ে গেছে, সো 1/2² হয়ে গেছে। এই যে 1/2² হইলো, 1/2² মানে কি 1/r² হয়ে গেছে। এই আইডিয়াটা থেকেই কুলম্ব এই রিলেশনটা আবিষ্কার করেন। এন্ড দুইটা সমানুপাতিক সম্পর্ক যখন আমি কম্বাইন করতে যাব, এন্ড সমানুপাতিক চিহ্নটা যখন আমি উঠাই দিব, আমরা এই নিয়মটা সবাই জানি, আমরা এসসিটি করে আসছি, এটাকে কম্বাইন করলে আমি পাচ্ছি কি এফ সমানুপাতিক Q1 Q2 ডিভাইডেড বাই r²। এবার যদি আমি প্রপোর্শনাল বা সমানুপাতিক সাইনটা উঠাই দিই, আমি পাবো এফ সমানুপাতিক k ইন্টু কে হচ্ছে কনস্ট্যান্ট, Q1 Q2 বাই r²। এই কেটার একটা ভ্যালু আছে, ভ্যালুটা হচ্ছে
কে ইকুয়াল 1/4πε0, এটাকে ক্যালকুলেট করলে আসে 9 ইন্টু 10^9। এবার আমরা কে এর এককটা ক্যালকুলেট করি। একক ক্যালকুলেট করার একটা ইজি ওয়ে আছে। ধরো এখানে কি ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা আমরা লিখে ফেলি। F equals K into Q1 Q2 by R square। এবার আমরা হচ্ছে কে কে এক সাইডে রেখে বাকিগুলোকে ওই সাইডে পাঠিয়ে দিই। F into R square by Q1 Q2। এই ফর্মুলাটা কিসের? ফোর্সের ফর্মুলা। সো কে যেটা, এটা হচ্ছে বেসিক্যালি একটা ফোর্স, কিন্তু ফোর্সটা কখন? সবগুলোকে আমরা এক করে দিব, ওয়ান বানাই দিব। 1 1 1 মানে হচ্ছে দুইটা 1 কুলম্বের চার্জ যদি আমরা হচ্ছে 1 মিটার দূরত্বে প্লেস করি, তাহলে তারা পরস্পরকে যেই বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটাই হচ্ছে কে। তো এটা এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা দিয়ে তুমি কিন্তু হচ্ছে ফিজিক্সের যে কোনো ডেফিনেশন দিতে পারবা। তুমি হচ্ছে এক সাইডে রেখে বাকিগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দাও, এন্ড বাকিগুলোতে কি ওয়ান করে দাও। ওয়ান করে একটাকে ওয়ান করিনি, আমি বলছি কি কে একটা ফোর্স, কারণ এটা ফোর্সের ফর্মুলা। তাই কি একটা ফোর্স, কিসের ফোর্স? যখন Q1 Q2 1, অর্থাৎ দুইটাই 1 কুলম্ব এন্ড তারা 1 মিটার ডিস্টেন্সে আছে। সো দুইটা 1 কুলম্ব চার্জ পরস্পর 1 মিটার ডিস্টেন্সে থাকলে তারা তাদেরকে যেই বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে কি কে, বা এই কনস্ট্যান্ট, কুলম্বস কনস্ট্যান্ট। এবার হচ্ছে আমরা ফর্মুলাটা বুঝে ফেললাম। এবার আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, আমরা একদম ম্যাথে চলে যাইতে পারি। এই ম্যাথটা আমরা পড়ি। আর হচ্ছে ফিজিক্সে ম্যাথ করার ক্ষেত্রে কি আমরা হচ্ছে লাইন বাই লাইন পড়বো এন্ড ফিগার ড্র করে ফেলবো। কি বলছে দেখি, দুইটা বস্তু পরস্পর থেকে 10 মিটার দূরে। যে অবস্থা আমরা এঁকে ফেলি, এই যে দুইটা বস্তু পরস্পর থেকে 10 মিটার দূরে। কি বলছে, প্রথম বস্তুর মাঝে 1500টি অতিরিক্ত ইলেকট্রন আছে। ইলেকট্রন থাকলে সেটা কি চার্জ হয়? মাইনাস চার্জ। আর ইলেকট্রন না থাকলে সেটা প্লাস চার্জ। তো আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10^19 কুলম্ব। তো আমরা যদি 1500টা ইলেকট্রনের চার্জ বের করতে চাই, আমরা 1500 দিয়ে মাল্টিপ্লাই করব। 1500টা ইলেকট্রনের চার্জ আছে, একটা মাইনাস হবে এখানে। 1500টা ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10^19 ইন্টু 1500। এটার আমরা নাম দিলাম Q1। এটা আমরা একটু মাল্টিপ্লাই করে ফেলি, দেখি কি আসে। 1.6 আসছে 2.4 ইন্টু 10^16 কুলম্ব। তো এটার যে Q1টা আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 2.4 ইন্টু 10^16 কুলম্ব। Q2টা দেখি, Q2তে কি বলছে, দ্বিতীয় বস্তুটা একটা নিরপেক্ষ মৌল দিয়ে তৈরি। নিরপেক্ষ মৌল মানে কি, যতগুলো ইলেকট্রন ততগুলা প্রোটন আছে। বাট এরপরে কি বলছে, তারপর এটা থেকে 2.5 ইন্টু 10^25টা ইলেকট্রন সরাই নেওয়া হয়েছে। ইলেকট্রন সরাই নিলে কোন চার্জ হয় আমরা পড়ে আসছিলাম, প্লাস চার্জ হয়। সো এতগুলা ইলেকট্রন সরাই নেওয়া হয়েছে, এতগুলো ইলেকট্রনের কয়টা চার্জ হয় আমরা দেখি। একটু আগে দেখছিলাম একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10^19 কুলম্ব। সো দ্যাট মিনস এতগুলো ইলেকট্রনের চার্জ হচ্ছে এত ইন্টু এত, কত আসে, 2.5 ইন্টু 10^25 ইন্টু 1.6 10^19, এটা আসে 4 ইন্টু 10^6 কুলম্ব। এবার আমরা Q1 আর Q2 দুইটাই পেয়ে গেছি। বাকিটা ইজি, বাকিটা আমরা পারবো। কি বলছে, তাদের উপর ক্রিয়াশীল তড়িৎ বল গণনা করো। কিভাবে করবো, F ইকুয়ালস টু হচ্ছে K Q1 Q2 বাই R স্কোয়ার। তোমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা, কে এর মান তোমরা বসাই দিবে। কে এর মান হচ্ছে 9 ইন্টু 10^9, এরপর এফ এর ভ্যালু যেটা আসে সেটাই। এবার আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে একদম ইজি, তারা কি একে অপরকে বিকর্ষণ করবে নাকি আকর্ষণ করবে। আমরা কি জানি, এখানে চার্জ দুইটা কি, একটা হচ্ছে কি এই যে এটা কি, সরি এটা মাইনাস বসবে কজ হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে মাইনাস চার্জ, এটা হচ্ছে প্লাস চার্জ। সো একটা মাইনাস আর একটা প্লাস, দুইটা অপোজিট চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ করে। সেটাই হচ্ছে অ্যান্সার। পরের ম্যাথটায় চলে যাই। এই ম্যাথটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে দুইটা বস্তু, একটা হচ্ছে
8 কুলম, আর একটা হচ্ছে কত 10 কুলম, পরস্পর 1 মিটার দূরে আছে। আমরা হচ্ছে ম্যাথ করার সময় লাইনগুলো পড়বো এন্ড ফিগার ড্র করে ফেলবো। পরে কি বলছে, তারা যথাক্রমে 1 গ্রাম, অর্থাৎ প্রথমটা 1 গ্রাম, পরেরটা হচ্ছে 2 গ্রাম। এবার হচ্ছে কি 8 কুলম কোশ্চেনে কি চাইছে সেটা দেখি। এই যে 8 কুলম চার্জটা, এই চার্জটা 10 কুলম চার্জের দিকে, অর্থাৎ এই যে এই বরাবর কত ত্বরণ অথবা মন্দন লাভ করবে। দেখো আমরা হচ্ছে এটা ত্বরণ লাভ করবে নাকি মন্দন লাভ করবে, এটা কিন্তু আমরা ম্যাথ না করেই বলতে পারি। কিভাবে বলতে পারি, দুইটা হচ্ছে কি সেম চার্জ, দুইটাই প্লাস চার্জ। দুইটা সেম চার্জ হইলে পরস্পরকে কি করে, আকর্ষণ করে না বিকর্ষণ করে? বিকর্ষণ করে। দুইটা সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করতেছে, দূরে সরে যাচ্ছে। দূরে যদি সরে যায়, এটা পরস্পর দূরে সরে যাচ্ছে, আমাকে চাইছে এই বরাবর ত্বরণটা, আর আমি দেখতেছি কি ওরা এই বরাবর সরে যাচ্ছে, অর্থাৎ যেই বরাবর ত্বরণ চাইছে সেই বরাবর না, বরং উল্টা দিকে সরে যাচ্ছে। দ্যাট মিনস কি মন্দন লাভ করতেছে। এটা আমরা বুঝতে পারছি। আমি ত্বরণটা চাইছি এই ডিরেকশন বরাবর, বাট আমরা দেখলাম কি না এই ডিরেকশন বরাবর তো যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে এই ডিরেকশন বরাবর। যেহেতু উল্টা দিকে যাচ্ছে তাই ত্বরণটা মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস ত্বরণকে আমরা কি বলি, মন্দন বলি। এতটুকু পার্ট আমরা বুঝে ফেললাম। এবার চলো ম্যাথ করি। আমাকে কি বলছে, তো কত ত্বরণ অথবা মন্দন লাভ করবে। ত্বরণ বা মন্দনের ফর্মুলা কোনটা, এফ ইকুয়ালস এম এ। এটা হচ্ছে আমরা নিউটনিয়ান মেকানিক্সে পড়ে আসছি। এবার দেখো এম বলে দিছে, আমি এখান থেকে কি লিখতে পারি, এ ইকুয়ালস এফ বাই এম। এম তো আমি জানি, আমাকে কার ত্বরণ বের করতে বলছে, 8 কুলম চার্জের। সো এমটাও হবে কার, 8 কুলম চার্জের। এখানে এম কত, 1 গ্রাম। এটা হচ্ছে 1 গ্রাম। কিন্তু আমি কি এফ জানি, এফ তো কোশ্চেনে দেওয়া নাই। কিন্তু দেখো এফ দেওয়া নাই, বাট এফ বের করার জন্য এনাফ ডেটা দেওয়া আছে। কি কি ডেটা দেওয়া আছে, এই যে Q1, এই যে Q2, এন্ড এটা কি ওদের মধ্যে ডিস্টেন্স। Q1 Q2 এন্ড আর সব দেওয়া আছে। আমরা কি এফ এ বসে দিতে পারি না, এফ ইকুয়ালস টু হচ্ছে কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এই যে বলটা, এই যে কুলম ফোর্সটা, এই বলের কারণেই তো হচ্ছে ত্বরণ লাভ করবে। সো আমি এটা সমান সমান এম এ লিখে দিতে পারি। আমার বের করা লাগবে কি, এ বের করা লাগবে। সো আমি এটাকে এক সাইডে রেখে বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে যাই। এ ইকুয়ালস কে Q1 Q2 বাই এম আর স্কোয়ার। এবার জাস্ট আমরা ভ্যালুগুলো বসাই দিব। কে এর মান হচ্ছে কি 9 × 10⁹, Q1 হচ্ছে 8 কুলম এন্ড Q2 হচ্ছে 10 কুলম, আর হচ্ছে 1 মিটার, এম হচ্ছে 1 গ্রাম। গ্রাম থেকে আমাদের কেজিতে নিতে হবে। 1 গ্রাম মানে হচ্ছে 1 × 10⁻³ কেজি। এই যে ডেটাগুলো বসাই দিলেই আমি অ্যান্সারটা পেয়ে যাবো। আমি আর বের করতেছি না, আমরা নেক্সট ম্যাথে চলে যাই, তখন আমাদের বেশি করে ম্যাথ করতে হবে। এই ম্যাথটা একটু দেখি। দেখো 3টা বস্তু দেওয়া আছে, 1 2 3। আমরা বসাই নি। এটা হচ্ছে ধরো Q1 6 ন্যানোকুলম, এটা হচ্ছে Q2 -10 ন্যানোকুলম, Q3 +8 ন্যানোকুলম। এটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার, হচ্ছে 5 সেন্টিমিটার দূরে। কি চাইছে, মাঝের বস্তুর উপর নেট বল হিসাব করো। চলো আমরা একটু বুঝি। মাঝের বস্তুটা কি -10 ন্যানোকুলম, অর্থাৎ এটা হচ্ছে মাইনাস চার্জ। এটা কি প্লাস চার্জ, এটা কি এটাও প্লাস চার্জ। আমাদের কুলম্বের যে ফর্মুলাটা, এটা কি 3টা বস্তুর জন্য, এটা কি Q1 Q2 Q3 নাকি 2টা বস্তুর জন্য? 2টা বস্তুর জন্য। আমরা একটু আগে দেখে আসছি। তো আমরা এই যেখানে 3টা কিন্তু একসাথে কাজ করতে পারবো না, আমরা 2টা করে বের করি। তো আমরা প্রথমে এই 2টার জন্য বের করব। ওরা অপোজিট চার্জ, সো ওরা হচ্ছে পরস্পরকে কি আকর্ষণ করবে। সো ওরা এই যে 2টা চার্জ পরস্পর কাছে চলে আসতে চাইবে। সো ওরা পরস্পর কাছে আসতে চাইবে, অর্থাৎ মাঝের যে বস্তুটা সেটা এই বরাবর একটা ফোর্স পাবে। এটার নাম আমরা দিলাম Q3 F3, কজ হচ্ছে এটা Q3 এর কারণে পাচ্ছে। তো এটার নাম দিলাম কি F3। এবার দেখো তো এই 2টাকে যদি আমরা নিই, এবার ওই 2টাকে না,
এটা প্লাস চার্জ, এটা মাইনাস চার্জ, দুইটা অপোজিট চার্জ, দুইটা পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে এই যে দুইটা আকর্ষণ আকর্ষণ করে কাছে চলে আসতে যাবে। এটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে, তার মানে কি এই বরাবরও আরেকটা আকর্ষণ বল পাচ্ছে, এটার নাম আমরা দিলাম F1। এবার দেখো F3 এদিকে, F1 এদিকে, একটা এদিকে আরেকটা হচ্ছে একটা এদিকে। এটা তোমরা হচ্ছে অনেকটা ভেক্টরি করে আসছো অবশ্য, আমি একটু আইডিয়া দিয়ে দিই। তাও ধরো হচ্ছে অনেক হচ্ছে রশি টানাটানি খেলা দেখছো না, যে হচ্ছে এই সাইড থেকে কি ধরো 100 জন টানতেছে, এই সাইড থেকে 90 জন টানতেছে, তাহলে এটা রশিটা আলটিমেটলি কোন দিকে যাবে? এদিকে যাবে। প্লাস হচ্ছে এদিকে বেশি মানুষ, ধরে ধরে নেই তার হচ্ছে সমান শক্তি, সবার শক্তি হচ্ছে কি সমান। সো ওরা হচ্ছে হচ্ছে এদিকে চলে যাবে। আমি কিভাবে বের করলাম? 100 মাইনাস 90 আসতে আসছে কি 10। সো এক্সট্রা 10 এই বরাবর থেকে যাচ্ছে। এই কনসেপ্টটা আমরা কাজে লাগাই এখানে, চলো। আমরা দেখলাম কি ও এই বরাবর F3 পাবে, এই বরাবর পাবে F1। তো F1 কিভাবে বের করব? F1 সমান সমান কে Q1 Q2 ডিভাইডেড বাই এই যে 2 সেন্টিমিটার, যেটা 2 সেন্টিমিটারকে মিটারে নিলে হয় কত? 0.02 মিটার। 0.02 স্কোয়ার ভ্যালুগুলো যদি বসাই দিই, 9 ইন্টু 10 পাওয়ার 9 ইন্টু এটা হচ্ছে 6 ন্যানোকুলম। ন্যানোকুলম থেকে আমাদের কিন্তু এসআই আসতে হবে। ন্যানো মানে হচ্ছে 10 ইনভার্স 9, ন্যানো মানে 10 ইনভার্স 9। সো হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স 9, আর এটা হচ্ছে -10 ন্যানোকুলম। আমরা মাইনাসটা বসাবো না, আমরা হচ্ছে দিক যেহেতু আগে বের করে নিছি তাই মাইনাস বসাইতে হবে না। আমরা এই ফর্মুলাতে কখনো মাইনাস সহ বসাবো না। তারপর হচ্ছে 10 ন্যানোকুলম, 10 ইন্টু 10 ইনভার্স 9 ডিভাইড বাই 0.02 এত নিউটন। কত আসতেছে? এটা আসতেছে আমার 1.35 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন। আমরা হচ্ছে F1 পেয়ে গেছি। সেম একইভাবে আমরা F3টা বের করব। কে হচ্ছে Q3 আর Q2 এর মাঝে, যেহেতু Q2 Q3 আর হচ্ছে 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 2.88 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন। এবার দেখো এটা হচ্ছে 10 ইনভার্স 3, এটা হচ্ছে 10 ইনভার্স 4, দ্যাট মিনস এটা হচ্ছে ছোট। সো F3টা ছোট বাট F1টা কি বড়, তাহলে অবজেক্টটা কোন দিকে যাবে? এটা যেহেতু বড় তাই অবজেক্টটা আলটিমেটলি এদিকেই চলে যাবে। কত বলে যাবে? F1 যেহেতু বড় তাই F1 থেকে আমি F3 মাইনাস করবো। তো নেট বল যেটা, সেটাকে আমি সামেশন অফ F দিয়ে লিখি, সেটা হচ্ছে F1 মাইনাস F3 মাইনাস F1। এটা হচ্ছে এই, সরি একটু ভুল হয়েছে, F3 F1, F1টা বড়, F1 বড়, F1 মাইনাস F3। এটা থেকে এটা মাইনাস করে দেবো, যত আসে সেটাই অ্যান্সার। এবার দেখো সেকেন্ড একটা কোশ্চেন বলছে, সেটা হচ্ছে কপি করে নিই। এখানে কি বলছে? এই যে +8 ন্যানোকুলম চার্জ যেটা, এটাকে আমি যদি -8 এ নিয়ে যাই, এখন থেকে -8 ন্যানোকুলম, তাহলে নেট বল হিসাব করো। এবার দেখো কি হবে, এটা মাইনাস, এটাও মাইনাস, এন্ড এটা প্লাস। আবার সেম একইভাবে আমরা দুইটা করে নিব। প্রথমে এই দুইটা কাউন্ট করি। এবার দেখো দুইটাই মাইনাস চার্জ, দুইটাই সেম চার্জ। দুইটা সেম চার্জ যদি রাখি, তারা কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে।
গতবার আমরা দেখছিলাম এরকম আসতেছিল, অর্থাৎ এই দিকে আমার এফ এর ডিরেকশনটা ছিল, বাট এবার যেহেতু বিকর্ষণ করতেছে, দ্যাট মিনস কি আমার এফ এর বিকর্ষণ মানে এই দিকে চলে যাচ্ছে, আমার এফ এর ডিরেকশনটা এবার এই দিকে, এই বরাবর আমার এবার কি এটা আমরা ধরে নিলাম Q1 Q2 Q3, এই বরাবর আমার F3টা কাজ করতেছে। এবার এই দুইটা দেখি, এই দুইটা দেখো তো, এটা মাইনাস এটা প্লাস, দুইটা কি অপোজিট, অপোজিট হলে কি করবে, অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করলে কি আগের বারের মতোই এরকম না, দ্যাট মিনস কি এদিকে F1। এবার দেখো F3টাও এদিকে, F1টাও এদিকে। ধরো কোনো একটা গাড়িকে তুমি 5 নিউটন বলে ঠেলতেছো, এবার তোমার আরেক ফ্রেন্ড এসে ও আরো 5 নিউটন বলে ঠেলতেছে, সেম একই দিকে যদি দুইজন ঠেলো গাড়ির স্পিড কি বেড়ে যাবে না? তার মানে কি দুইটা এখানে কি অ্যাড হয়ে যাবে, দুইটা ফোর্সই এদিকে, দ্যাট মিনস দুইটা ফোর্সই এবার কি অ্যাড হয়ে যাবে। আমরা সেম আগের প্রসেসে F1 এন্ড F3 বের করব, বের করার পর আমরা নেট যে ফোর্সটা সেটা দেখাবো হচ্ছে কি আগেবার মাইনাস করছিলাম বাট এবার প্লাস করে দিব, কারণ কি তাদের ডিরেকশন সেম। এটা আসলে ভেক্টরের কনসেপ্ট, তোমরা সবাই জানো, তাও বলে দিলাম। তাহলে এই ম্যাথটাও কি আমরা পারবো না এবার? প্রসেস মানে কি, এখানে তিনটা অবজেক্ট ছিল, বাট আমি কি আমার কুলম্বের ফর্মুলা কি তিনটা অবজেক্ট নিয়ে কাজ করে না? আমার কুলম্বের ফর্মুলা হচ্ছে দুইটা অবজেক্ট নিয়ে, সো আমি দুইটা করে হিসাব করছি, দুইটা করে হিসাব করে তারপর হচ্ছে কি ক্যালকুলেট করছি আলাদাভাবে। একটা জিনিস আমরা হচ্ছে একটু লিখে রাখি কুলম্বস ফর্মুলাতে, এই যে ফর্মুলাটা এখানে আমরা কিউ হচ্ছে কিউ বের করে চিহ্ন বসাবো না, আমরা আলাদা করে আগেই দিক বের করে নিব। লাইক কোনো কিছু যদি হচ্ছে -10 কুলম্ব চার্জ থাকে, আমরা ম্যাথ করার সময় জাস্ট 10টা বসাবো, বাট আমরা দিকটা ম্যানুয়ালি হিসাব করে নিব, ওরা হচ্ছে সেম চার্জ নাকি অপোজিট চার্জ এটা দেখে। লাস্ট আরেকটা ম্যাথ, এই যে এই ম্যাথটা দেখি, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। এখানে দেখো কি বলছে, পথ আচ্ছা এই ম্যাথটা আমরা দেখবো কি বলছে দেখি, আমরা হচ্ছে ফিগার ড্র করে ফেলবো ম্যাথ দেখার সাথে সাথে। 3 কুলম্ব চার্জ যুক্ত একটা 50 গ্রাম ওজনের বল, যেটা ধরে বল এটা হচ্ছে 3 কুলম্ব মানে +3 কুলম্ব, এন্ড ওর ওজন কত 50 গ্রাম। আমরা এসআই ইউনিটে নিয়ে নিই, 50 গ্রাম মানে হচ্ছে 0.05 কেজি। মাটি থেকে 3 মিটার উঁচুতে স্থাপন করা হলো, এই ডিসটেন্সটা হচ্ছে 3 মিটার। কি বলছে, বলটিকে ভাসমান রাখার জন্য মাটিতে ঠিক নিচে, অর্থাৎ এই জায়গাতে, ঠিক এই জায়গাটায় আমাকে কত পরিমাণ চার্জ স্থাপন করতে হবে। এটা কিন্তু অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, চলো আমরা বুঝি। ধরো একটা বল আমি এখানে রাখলাম, বলটা ধরো এটাই আমি রাখলাম, যে যখন আমি ছেড়ে দিচ্ছি এটা কি নিচে পড়ে যাচ্ছে, তো আমি যখন বলটা রাখবো বলটা হচ্ছে নিচে পড়ে যেতে চাইবে, আমার কি ওকে যদি আমি ভাসমান রাখতে চাই এই পড়ে যাওয়াটা আটকানো লাগবে। কিভাবে আটকানো যায়, ধরো আমাকে বলছে চার্জ স্থাপন করা লাগবে, সবার ফার্স্টে আমরা ভাবি এখানে আমি প্লাস চার্জ দিব নাকি মাইনাস চার্জ দিব। ধরো আমি এখানে মাইনাস চার্জ দিলাম, ধরো এটা প্লাস এটা মাইনাস, দুইটা কি অপোজিট, অপোজিট হলে কি করে আকর্ষণ করে। এবার দুইটা যদি আকর্ষণ করে, দেখো এই যে বলটা কিন্তু গ্রাভিটির কারণে অলরেডি এমনি পড়ে যাচ্ছে, তার উপর আরো আকর্ষণ করতেছে, দ্যাট মিন্স ওকে আরো স্পিডে পড়ে যাবে। আমাকে বলছে ভাসমান রাখতে পারে, আমি মাইনাস চার্জ দিয়ে দেখলাম কি যে না ও আরো স্পিডে নিচে পড়ে যাইতেছে, আমার লাভ হইতেছে না, আমার লস হইতেছে, আরো স্পিডে নিচে নামে যাইতেছে। আমার টার্গেট হচ্ছে কি আমি ওকে ভাসমান রাখবো। এবার ধরো আমি মাইনাস না, এবার আমি হচ্ছে প্লাস চার্জ দিয়ে দেখি কি হয়। প্লাস চার্জ দিলাম, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে। দুইটা প্লাস চার্জ যখন আমি রাখছি পরস্পরকে বিকর্ষণ করতেছে। এবার একটা মজার ঘটনা ঘটবে, এই যে গ্রাভিটির কারণে, ধরো গ্রাভিটিকে আমি
এফ অফ জি লিখলাম, গ্রাভিটেশনাল ফোর্স। গ্রাভিটির কারণে ও নিচে পড়ে যেতে চাইতেছে, বাট সেম চার্জ রাখার কারণে একটা বিকর্ষণ পাচ্ছে উপরের দিকে। এই যে বিকর্ষণটা পাইতেছে, এই বিকর্ষণটা কিন্তু ওকে পড়ে যাইতে দিচ্ছে না। তো আমি যদি এখানে সেম চার্জ রাখি তাহলেই কিন্তু আর কি বলটা পড়ে যাবে না। বাট এখানে একটা কথা আছে, আমি এখানে যে কোনো মানের চার্জ বসে দিলে হবে না, কত মানের চার্জ বসাইতে হবে এটাই আমাকে বের করতে হবে। আমি এতটুকু বুঝলাম যে আমার এখানে প্লাস চার্জ দিতে হবে, কারণ প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এন্ড বিকর্ষণের কারণে বলটা ভেসে থাকবে। এবার আমরা এই সিচুয়েশনটা একটু অ্যানালাইসিস করি। তো আমরা দেখলাম কি গ্রাভিটেশনাল ফোর্সের কারণে এটা নিচে পড়ে যাচ্ছে, বাট এই যে আমি প্লাস চার্জে যখন রাখলাম তখন এই প্লাস চার্জ আর এই প্লাস চার্জ পরস্পরকে কি বিকর্ষণ করবে। তো বিকর্ষণটা কোন দিকে হবে, যেহেতু দূরে সরে যাচ্ছে তার মানে বিকর্ষণটা হবে উপরের দিকে। এটাকে আমি কুলম্বস ফোর্স দিলাম, যেহেতু কুলম্বস ল থেকে আসছে। তো দেখো, যদি কোনো একটা বস্তুর এদিকে, আমরা একটু আগে যে রশির যে এক্সাম্পলটা দেখতেছিলাম, ধরো এদিকে 90 জন, এদিকে 100 জন, সমান শক্তির যদি হয় সবাই যদি ভাবে ঠেলে, তাহলে রশিটা কোন দিকে চলে যাবে, আলটিমেটলি এদিকে চলে যাবে। তাহলে এদিকে 10 জন এক্সট্রা আছে। আমি যদি চাই যে রশিটা কোনো দিকেই না যাক, আমাকে কি করতে হবে, এই জায়গাতে যে 90 ছিল এখানে আমাকে 100 দিতে হবে। দুই জায়গাতে যখন সেম ফোর্স চলে আসতেছে তখন আলটিমেটলি ফোর্স গুলা কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কোনো দিকেই যাচ্ছে না। তো আমি যদি চাই ওকে আমি ভাষায় রাখবো, আমাকে কি এখানে দুইটা ফোর্স ইকুয়াল করে দিতে হবে না? অর্থাৎ নিচের দিকে যে ফোর্সটা আমাকে টানতেছে বলটাকে, ওই ফোর্সের সমান একটা ফোর্স আমি উপরের দিকে যদি দিতে পারি, তাহলেই তো হচ্ছে আলটিমেটলি কি বলটা স্থির থাকতেছে। তো আমি এখানে কি লিখতে পারি না, এফ অফ জি, মুছে দেই, এখানে লিখতে পারি এফ অফ জি ইকুয়ালস টু এফ অফ সি। গ্রাভিটেশনাল ফোর্স মানে কি এমজি, আর এটা হইতেছে আমরা আগে যে ফর্মুলাটা পড়ছি, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। আমাকে কি বের করতে হবে, দেখো আমি এটাকে ধরে নিলাম Q1, এটা হচ্ছে Q2, আমাকে তো Q2 তাই বের করতে হবে। Q1 তো আমি জানি 3 কুলম্ব, তো এটার ভ্যালু আমি জানি 3 কুলম্ব। এই আর এর ভ্যালুও জানি, আর এর ভ্যালু কত, 3 মিটার। এ কনস্ট্যান্টটাও জানি, তারপর হচ্ছে এম হচ্ছে 0.05 কেজি, জি এর ভ্যালু আমরা জানি 9.8। এই ইকুয়েশন থেকে আমরা তাহলে কি Q2 এর ভ্যালু বের করে ফেলতে পারবো না? তাহলে তো বের করে দেখি, আমি ক্যালকুলেশনটা করি, তোমরা হাতে করে নিও। অ্যান্সার আসতেছে 1.63 ইন্টু 10 ইনভার্স না 10 কুলম্ব। দেখো অনেক ছোট কিন্তু, 10 ইনভার্স 10, দ্যাট মিনস দশমিকের পরে 10টা শূন্য, তারপরে গিয়ে 16। তাহলে এটার মানে বোঝাচ্ছে এত ছোট পরিমাণ চার্জও যদি আমি এখানে রাখি, ও এনাফ পরিমাণ বিকর্ষণ বল সৃষ্টি করতে পারবে, যার কারণে এই যে গ্রাভিটিটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট মিনস বলটা নিচে পড়ে যাবে না। আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি। এবার দেখো এই ম্যাথের পরের বি নাম্বারটা, এটার একটা ভেরিয়েশন একটু দেখি। বলটাকে ভাসমান রাখার জন্য 3 মিটার উপরে কত পরিমাণ চার্জ স্থাপন করতে হবে। আগেটা কি ছিল, এই যে বল ছিল, বলের নিচে আমি কি 3 মিটার নিচে আমি চার্জ স্থাপন করছিলাম, বাট এবার আমাকে বলছে কি বলটার উপরে আমি স্থাপন করব। অনেকটা সেম মনে হবে, বাট আসলে সেম না, একটু চেঞ্জ আছে। এই যে বলটা, এটা হচ্ছে 3 কুলম্ব এন্ড এটা হচ্ছে 0.05 কেজি। তো এটা 3 মিটার উঁচুতে একটা চার্জ প্লেস করব। এবার দেখো তো বলটা অলরেডি এভাবে আছে, আমি এবার নিচে না উপরে চার্জ প্লেস করব। বলটা গ্রাভিটির কারণে অলরেডি নিচে পড়ে যাচ্ছে। এবার উপরে যদি, এটা তো প্লাস চার্জ, এবার উপরে যদি আমি একটা প্লাস চার্জ দেই তাহলে কি দাঁড়াবে, দুইটা প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি বলটা আরো নিচে চলে যাবে। সো এমনি নিচে পড়ে যাচ্ছিল, আর একটা প্লাস দেওয়ার কারণে আরো নিচে চলে গেছে, আমার কোনো লাভ হয়নি।
আমি চাচ্ছি কি না নিচে পড়তে দেওয়া যাবে না। দেখো আমি যদি এখানে মাইনাস দিই প্লাস না দিয়ে, মাইনাস আর প্লাস পরস্পরকে আকর্ষণ করবে। সো দুইটা পরস্পরকে কি আরো কাছে আনার ট্রাই করবে। সো বলটা আরো কি উপরের দিকে উঠতে চাবে। আমি তো এটাই চাচ্ছি। গ্রাভিটি আমাকে নিচে নামাই দিচ্ছে, বাট আমি না নিচে নামবো না। আমি এখানে একটা মাইনাস চার্জ দিয়ে দিলাম, যার কারণে কি উপরের দিকে একটা বল পাচ্ছি। সেম একই ম্যাথ, এবার আমি দুইটা ইকুয়াল ধরে ভ্যালু বের করে ফেলবো। ভ্যালু দেখবা সেম আসবে, বাট এই যে চিহ্নটা আলাদা। আগের বার আমরা দেখছিলাম কি, আগের বার আমরা হচ্ছে দেখো এখানে হচ্ছে প্লাস চার্জ দিছিলাম, বাট এবার আমরা কি দিলাম এখানে মাইনাস চার্জ দিছি। কেন দিছি? কারণ হচ্ছে আমার এবার ওকে যদি বিকর্ষণ করে ও তো আরো নিচে পড়ে যাবে, আরো নিচে পড়ে গেলে তো আমার লাভ নেই। আমার হচ্ছে ওকে উপরে টানতে হবে, উপরে টানার জন্য আমার ওকে মাইনাস চার্জ দিতে হবে, কারণ অপোজিট চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এবার এই টপিকের লাস্ট ম্যাথ, এটার জন্য আমাদেরকে ভেক্টরের কনসেপ্ট লাগবে। চলো একটু দেখি। একটা ফিগার ড্র করা আছে, বলছে ধরো এখানে হচ্ছে 2 কুলম্ব চার্জ আছে, কুলম্ব চার্জ, এটার নাম দিলাম Q1, নাম দিলাম Q2, হচ্ছে 6 মিটার, 5 মিটার 5 মিটার, এটা হচ্ছে Q3। এবার আমাকে বলছে বলের সর্বোচ্চ ভর কত হতে পারে যাতে এটা স্থির থাকে। এবার আমরা সিচুয়েশনটা একটু বুঝি একটা নতুন স্লাইড নিয়ে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ 5 5 6, এটা হচ্ছে 5 মিটার 5 মিটার, এই পুরোটা হচ্ছে 6 মিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উপর থেকে যদি আমরা একটা লম্ব টেন দিই, তাহলে এটা হচ্ছে এই পুরাটাকে দুই ভাগে ডিভাইড করে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার 3 মিটার, এটা হচ্ছে 3 মিটার। এতটুকু আমরা বুঝে গেলাম। চলো এবার দেখি আমার চার্জ কোথায় কত ছিল। 2 কুলম্ব, দুইটা হচ্ছে 2 কুলম্ব, উপরেরটা হচ্ছে 5 কুলম্ব। এটার নাম দিলাম আমরা Q1, 2 কুলম্ব, এটা হচ্ছে Q2, এটাও হচ্ছে 2 কুলম্ব, আর Q3 এটা হচ্ছে 5 কুলম্ব। আর এটা একটা ম্যাস আছে, সেটাই আমাকে বের করতে বলছে। এবার সিচুয়েশনটা একটু অ্যানালাইসিস করি। এটা একটা প্লাস চার্জ, এটা একটা প্লাস চার্জ, এটাও একটা প্লাস চার্জ। প্লাস চার্জ দুইটা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। যারা এরকম ছিল ওরা বিকর্ষণ করে এরকম দূরে সরে যাইতে চাবে। দ্যাট মিনস কি আমি এই বরাবর একটা বল পাবো, যেহেতু এটা Q2 এর কারণে তাই হচ্ছে F2। আবার সেম একইভাবে এটাও প্লাস, এটাও প্লাস, এটা ছিল 5 কুলম্ব, দুইটাই প্লাস, যেহেতু এটাও পরস্পরকে বিকর্ষণ করবে। দুইটা বল পাইছি। দুইটা বল থাকলে এখন আমি একটা চার্জ ওকে এদিকে ঠেলে দিচ্ছে আর একটা চার্জ ওকে এদিকে ঠেলতেছে। সো আলটিমেটলি এটা কোথায় যাবে? ভেক্টরের কনসেপ্ট। ভেক্টর কনসেপ্ট কি দুইটা লব্ধি বের করা লাগবে আমার, দুইটা লব্ধি বের করে দেন দেখা লাগবে কোথায় যাবে। এখানে একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এই যে দেখো, এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা এন্ড এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তাহলে এটা আর এটার বিপরীত কোণ এটা, এটাও ইকুয়াল, এটাও ইকুয়াল, দুইটাই ইকুয়াল। দেখো দুইটাই F1 এন্ড F2 দুইটাই ইকুয়াল। এতটুকু আমরা বুঝে গেছি। এতটুকু বুঝে ফেলে আরেকটা কাজ হয়েছে, সেটা হচ্ছে কি এটার Q1 দেখো 2 কুলম্ব, এটাও 2 কুলম্ব, মানে দুইটা চার্জের মান সমান। আমরা জানি কি F সমান সমান হচ্ছে K Q1 Q2 বাই R স্কয়ার। এবার দেখো তো F1 যদি আমি বের করি, Q1 সরি Q1 Q2 না, একটু ভুল হয়েছে, এটা হচ্ছে Q3, হচ্ছে Q3। সো আমি যদি এবার হচ্ছে F1 টা বের করি, F1 সমান সমান হচ্ছে Q1 Q3 বাই 5 মিটার। এবার F2 টা যদি বের করি, এটা হচ্ছে K
Q2 Q3 5 ওইটা 5 মিটার। এবার দেখো তো Q3 দুই জায়গাতে সমান, Q1 2 কুলম, Q2 2 কুলম। এবার দুইটাই যদি আমি ক্যালকুলেট করি, দুইটা দেখবো ইকুয়াল আসবে। ক্যালকুলেট করে দেখাই। আসতেছে আমার 3.6 F1টা আসতেছে আমার 3.6 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন। আবার F2 আসতেছে 3.6 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন। দুইটা ফোর্সের মানই সমান, এটাও সমান এটাও সমান। আমরা জানি যে ভেক্টরে দুইটা সমান ভেক্টরের লব্ধি তাদের যে মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুই ভাগে ভাগ করে। এখানে দেখো অলরেডি দুই ভাগে ভাগ করাই আছে। এই যে এটা আমরা কেন করতে পারলাম, কারণ হচ্ছে দুইটা ভেক্টরই সমান, F1 F2 দুইটাই সমান পাইছি। আমরা জানি দুইটা সমান ভেক্টরের লব্ধি তাদের যে মাঝখানে যে টোটাল অ্যাঙ্গেলটা সেটাকে দুই দিয়ে ডিভাইড করে দেয়, দুই দ্বিখণ্ডিত করে দেয়। অর্থাৎ এই দুইটা যে লব্ধি সেটা ঠিক এই বরাবর যাবে। এবার আমরা একটু ক্লিয়ার করি, এতটুকু বুঝে গেলাম। আচ্ছা, বাকি ফোর্স গুলো রাখবো না। আমরা দেখতেছি কি এটা উপরের দিকে যাবে, এটার নাম দিলাম এফ সি, সামেশন এফ সি। আচ্ছা এফ সি মানে হচ্ছে দুইটা লব্ধি আমরা বের করব। আর নিচে কি গ্র্যাভিটি এমজি। বল ভাষা যদি আমি বলটাকে যদি আমি ভাষাইতে চাই, দ্যাট মিন্স কি এমজি আর এটাকে কি ইকুয়াল হইতে হবে। কারণ একটু আগে আমরা কনসেপ্টটা দেখে আসছি, দুইটা ইকুয়াল না হইলে হয় নিচে পড়ে যাবে না হয় উপরে উঠে যাবে। চলো এবার আমরা করে ফেলি। আমরা হচ্ছে লিখতে পারি কি এফ সি সমান সমান এমজি ইয়া এফ অফ জি, সেম আগের মতো। এবার এফ সিটা আসলে কি, এফ সি হচ্ছে এই যে F1 এন্ড এই যে F2 দুইটা ভেক্টরের লব্ধি। দুইটা ভেক্টরের লব্ধি বের করার জন্য আমার কি করতে হবে, অ্যাঙ্গেল বের করা লাগবে। চলো আমরা এবার ফ্রেশ করে একদম অ্যাঙ্গেলটা বের করি। তোমরা হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি আর অতিভুজ হইলে কোণ বের করার ইয়া কি, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। দ্যাট মিন্স আমি লিখতে পারি সাইন থিটা সমান সমান 3/5। এখান থেকে আমি কি লিখতে পারি, থিটা ইকুয়ালস সাইন ইনভার্স 3/5। এবার এই থিটাটা আমার কাজে লাগবে কি এটা বের করতে, একদম ইজি। আমরা আরেকটা শর্টকাট জেনে রাখতে, সরি এটা না দেখ, শর্টকাট হচ্ছে দুইটা সমান ভেক্টরের লব্ধি। অ্যাঙ্গেলটা কত আসতেছে 36.86 ডিগ্রি। এতটুকু হচ্ছে আমার 36.86 ডিগ্রি, এই যে এতটুকু। তাহলে এই পুরাটা কি দ্বিগুণ না, এটার দুই গুণ। সেটাকে আমি দুই গুণ করলে আমার আসতেছে 73.73 ডিগ্রি, 73.73 ডিগ্রি। এবার দেখো দুইটা ভেক্টরের মাঝে কোণ জানা থাকলে আমরা কোন ফর্মুলা ইউজ করি, ভেক্টরের লব্ধি ইউজ করি। ভেক্টরের লব্ধি কি হবে, FC √f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা। থিটাটা এখানে কত ছিল, 73.73 ডিগ্রি। ক্যালকুলেট করলে আমি FC পেয়ে যাব। FC পেয়ে গেলে এবার আমি এখানে বসাই দিব, এই যে এখানে আমি বসাই দিতে পারবো FC এর মান। তাহলে আমি লিখতে পারি FC ইকুয়ালস mg, দ্যাট মিনস m ইকুয়াল হচ্ছে f/g।
আই হোপ এটাও তোমরা বুঝতে পারছো। আমরা আরেকবার এটা একদম ক্লিন ভাবে ম্যাথটা করব। চলো, এটা হচ্ছে 2 কুলম্ব Q1, এটা হচ্ছে আমরা বের করছিলাম, এটুকু হচ্ছে 3 মিটার। আমরা আরো বের করছিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 36.86 ডিগ্রি, 86 ডিগ্রি এই অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেল ইকুয়াল, আমরা আরো দেখছিলাম এই যে এটা প্লাস চার্জ, এটা প্লাস চার্জ, এটা কি করবে, বিকর্ষণ করবে। এটার জন্য হচ্ছে F1 আর এটার জন্য F2। দুইটা ফোর্স যেহেতু আছে তাই আমাকে লব্ধি বের করতে হয়েছে। এটার জন্য আগে আমাকে হচ্ছে F1 এর ভ্যালু বের করতে হয়েছে K ইন্টু Q2 Q3 বাই 5 স্কোয়ার, আর F2 হচ্ছে K ইন্টু, সরি এটা হচ্ছে F2 হচ্ছে আমার Q1 Q3 বাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমার F1। এবার F2 যদি বের করি K ইন্টু এই যে Q2 Q3 বাই আর স্কোয়ার, আর হচ্ছে কত, এখানে 5, এখানে 5, এই দুইটা আমরা হিসাব করে পাইছিলাম কত, 3.6। আমি 3.6 ইন্টু 10 পাওয়ার 9 নিউটন, এটাও আমরা সেম পাইছিলাম। এবার দেখো দুইটার মান আমরা জানি, আমরা জানি যে এইটুকু অ্যাঙ্গেল হইতেছে 36.86 ডিগ্রি, এন্ড আমরা এটাও জানি এটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ, যার কারণে লম্ব টেনে দিছি, লম্ব টেনে দেওয়ার কারণে এই যে বিপ্রতীপ কোণ হয়ে দুইটা সমান হয়ে গেছে। তাহলে এই ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে 36.86 এর 2 গুণ। তাহলে আমি এবার এফসি বের করতে পারি। এফসি ইকুয়াল রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos 73.73 ডিগ্রি টু নিউটন। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দাঁড়াচ্ছে অ্যান্সার আসতেছে এটা হচ্ছে লব্ধিবল। লব্ধিবলটা কোন বরাবর হবে, একদম উপর বরাবর, একদম হচ্ছে এই বরাবর, এই বরাবর আমি এফসি পাইছি। আমরা আরো জানি বলটা যে পড়ে যাবে, বলটা পড়ে যাবে কার জন্য, বলটা পড়ে যাবে গ্রাভিটির জন্য। গ্রাভিটি হচ্ছে নিজ দিকে কাজ করে, এফ জি। তাই আমরা এখানে বসাই দিছি এফসি ইকুয়ালস এফ জি। এফ জি মানে হচ্ছে এম জি। এবার আমি এম যেহেতু বের করব তাই লিখে দিছি এম ইকুয়ালস এফ সি বাই জি। এটাকে ক্যালকুলেট করলে আসতেছে 5.87 ইন্টু 10 পাওয়ার 8 কেজি। আমি কি এত বড় এত ভারী একটা বস্তু এখানে রাখতে পারবো, বাট তবুও কি সেটা পড়ে যাবে না। দেখো এখানে 10-এর পরে হচ্ছে 1-এর পরে হচ্ছে 8, মানে 8টা শূন্য, এত বড় ভারী একটা জিনিস আমরা রাখতে পারবো। কারণ হচ্ছে কি আসলে এই যে গ্রাভিটেশনাল ফোর্স যেটা আসলে অনেক উইক, কুলম্ব ফোর্সটা অনেক স্ট্রং হয়, এই জন্য হচ্ছে অল্প একটু চার্জ দিতেই আমি এখানে অনেক ভারী বস্তু রেখে দিতে পারতেছি। এবার আর দুইটা কোশ্চেন আছে, তাহলে এই টপিকটা কভার হয়ে যাবে আমাদের। ওকে চলো দেখি। এবার আমাকে বলের ভরটা বলে দিছে 5 কেজি, মানে এম এর মান আমাকে অলরেডি দিয়ে দিছে। আমি জানি বলের ভর কত,
5 কেজি। আমরা বের করছিলাম কি, এফসি বের করছিলাম এখানে। সেম একইভাবে এই যে এই বরাবর হচ্ছে আমাদের F2 ছিল, এই বরাবর আমাদের F1 ছিল। দুইটা লব্ধি কোণ টোন বের করে আমরা আগের ম্যাথে হচ্ছে বের করছি কি এফসির ভ্যালু কত। এফসি হচ্ছে কত ছিল, 5.76 ইন্টু 10⁻৯ নিউটন। 5.76 ইন্টু 10⁻৯ নিউটন, এটা ছিল আমার এফসি এর ভ্যালু। এবার দেখো এফসিটা কাজ করতেছে উপরের দিকে, আবার এমজি কাজ করতেছে নিচের দিকে। এমজিটা কত বের করি, মানে এফজিটা কত সেটা বের করি। এফজি হইতেছে 5 ইন্টু 9.8 gives me 49 নিউটন। দেখো নিচে জাস্ট 49 নিউটন বলে টানতেছে, আর উপরে হচ্ছে 5.76 ইন্টু 10⁻৯, মানে 9টা শূন্য আছে। তো বড় কোনটা, অবশ্যই এটা বড়। তাহলে আমার এখানে লব্ধি বলটা কোন দিকে যাবে? সেম আগের কনসেপ্ট যে রশি টানাটা দিয়ে এক্সপ্লেইন করছিলাম, এদিকে হচ্ছে ছোট, এদিকে বড়। দ্যাট মিনস আলটিমেটলি এটা উপরের দিকে যাবে, বলটা উপরের দিকে উঠে যাবে। কতটুকু বলে উঠবে, দুইটাকে মাইনাস করে দিব। সামেশন অফ এফ মানে হচ্ছে লব্ধি বল সমান সমান এফ সি মাইনাস এফ জি। বেশি একটা চেঞ্জ হবে, আসবে না। দাঁড়াচ্ছে 5.75। এবার আমি পেয়ে গেছি কি উপরের দিকে আমার এতটুকু বল পাচ্ছে। আমরা জানি কি এফ ইকুয়ালস এম এ, আমার এখানে এম দেওয়াই আছে, এ বের করতে বলছে। তাহলে এ সমান সমান সামেশন অফ এফ ডিভাইডেড বাই এম করে দাও। দেখো অ্যান্সার আসবে হচ্ছে, বিশাল অ্যান্সার আসবে একটা, 1.151 ইন্টু 10⁻৯, সরি কুলম না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত বিশাল অ্যামাউন্ট একটা ত্বরণ এটা উপরের দিকে লাভ করবে। এবার পরেরটা আমরা দেখি। যদি বলটা ভরহীন হয় এবং +2 চার্জের যে কোনো একটা -7 চার্জ দ্বারা প্রতিস্থাপিত হয়। ফিগারটা ড্র করে ফেলি। বলটা ভরহীন, +2 চার্জের যে কোনো একটা -7 কুলম চার্জে হয়ে যাবে। এটা ধরে নিলাম -7 কুলম, এটা হচ্ছে Q2, আর Q1 আগের মতোই ছিল +2 কুলম, আর বলটা হচ্ছে Q3, সেটা হচ্ছে কি +5 কুলম। আমরা আরো কি কি জানতাম, অ্যাঙ্গেলটা জানতাম, অ্যাঙ্গেলটা হচ্ছে 36.83 ডিগ্রি। এবার একটু দেখো তো, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, দুইটা অপোজিট চার্জ। দুইটা অপোজিট চার্জ কি করবে, অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করলে এটা বল কি এদিকে পাবে নাকি এদিকে পাবে? দেখো তো, দুইটা যদি পরস্পরকে অ্যাট্রাক্ট করে, ও কোন দিকে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। দ্যাট মিনস কি নিচের দিকে বল পাবে, ও এই বরাবর একটা বল পাবে, সেটার আমরা নাম দিলাম কি F2। এবার এটার জন্য দেখি, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে বলটা কোন দিকে পাবে, এই দিকে পাবে। এটার নাম আমরা দিলাম F1। এবার দেখো F1 আর F2 তো আমরা ক্যালকুলেট করতে পারবো কে Q1 Q2 বাই আর স্কোয়ার ফর্মুলা দিয়ে। সো F1 আর F2 আমরা বের করতে পারবো। এবার আমাকে কি করা লাগবে, লব্ধি বের করা লাগবে। এবার অ্যাঙ্গেলটা কি আমরা জানি, একটু দেখো তো, এটা আমি আরেকবার রাখি। এই ফুল জিনিসটা, একটা লাইনের ডিগ্রি কত হয়, 180 ডিগ্রি। এবার দেখো এই লাইনের এখানে এতটুকু হচ্ছে 36.83, তাহলে এই পুরোটা কতটুকু, 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম আমরা, 73.73 ডিগ্রি। এটা যদি 73.73 ডিগ্রি হয়, আর এই পুরাটা যদি হচ্ছে আমার 180 ডিগ্রি হয়,
তাহলে আমি কি ইজিলি এইটুকু বের করতে পারবো না? কিভাবে বের করবো? 180 ডিগ্রি মাইনাস 73.73 ডিগ্রি, এটা যদি আমরা করি তাহলে আমার আসতেছে 106.27 ডিগ্রি। এবার দেখো F1 আমরা বের করতে পারবো, F2 বের করতে পারবো, দুইটা এন্ড হচ্ছে তাদের মাঝের অ্যাঙ্গেলটা আমরা জানি, তাহলে ভেক্টরের লব্ধিতে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করবো? যে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 ইন্টু cos 106.27 ডিগ্রি, এটা বের করলে এই বরাবর একটা আমরা ফোর্স পেয়ে যাবো। এন্ড এটা কিন্তু এই যে বল কিন্তু একটা ভেক্টর রাশি, তোমাকে যখন কোনো ভেক্টর রাশি বের করতে বলবে তখন তোমাকে মান এবং দিক দুইটাই বের করতে হবে। আমরা কি হচ্ছে দিক বের করাও শিখছি না? কিভাবে বের করে? আমরা ইকুয়াল অ্যাঙ্গেলটা যদি জানি তাহলে হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে p sin আলফা q প্লাস p cos আলফা। এখানে হচ্ছে আলফার তো হচ্ছে এই যে এই পুরাটা, এন্ড পি কিউ তুমি হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল বের করবা ওইটাকে বসাই দিবা আলাদা হবে, তাহলেই হবে। আশা করি এই ম্যাথটা আমরা এবার পারবো, এটা দেখাই দিলাম না। আমাদের মোটামুটি এই টপিকের সবগুলো ম্যাথই কাভার্ড। তড়িৎ প্রবলের কিছু ম্যাথ আছে। টাইম কতক্ষণ হয়েছে? শেষ করতে হবে। আচ্ছা, তড়িৎ প্রাবল্য হালকা একটু কনসেপ্ট দিয়ে দিই। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তড়িৎ প্রাবল্য থেকে পড়বো। আজকের ক্লাসের উপর আমি ম্যাথগুলো ক্যাটাগরাইজ করে রাখছি, তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে এই যে বাড়ির কাজ। আমরা হচ্ছে কুলম্বস ল, এটা সবগুলা ম্যাথ আমরা টেস্ট পেপার বা গাইড থেকে করে ফেলবো। মানে সবগুলো যদি আমরা করে ফেলতে পারি তাহলে হচ্ছে আমাদের মোটামুটি যত ধরনের কনফিউশন আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে যা ছিল মোটামুটি এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য নিয়ে পড়াশোনা করব। আর একটা জিনিস সেটা হচ্ছে মোটামুটি আর কিছু নাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই, এন্ড আসসালামু আলাইকুম। আমাদের সাথে বিদ্যালয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ।